আজকের এপিসোডের প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তিনি আমার স্টুডেন্ট। তার কয়েকটি ঘটনা ইতিমধ্যেই আমাদের চ্যানেলে প্রচারিত হয়েছে। তার নাম তাহিয়ান আল আশফানুর রহমান। গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের 10ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট সে। গ্রামের বাড়ি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার কর্মকার পাড়ায়, আর ঢাকার ধানমন্ডি শিকদার মেডিকেল অ্যাপার্টমেন্টে তার বাসা। তো চলুন ঘটনা শুরু করি। তো এই ঘটনাটি মূলত তাহিয়ানকে দিয়েছে তার খালাতো ভাই সাদমান আল সাকিব বাঁধন। তো ঘটনাটি বেশ স্পর্শকাতর, তবে অনেকেই ওই এলাকার যারা রয়েছেন তারা জানেন, তবুও সঙ্গত কারণে কয়েকটি জায়গায় আমরা ছদ্মনাম ব্যবহার করেছি। তবে যারা শুনবেন তাদের কাছে বিনীত অনুরোধ করছি, বিশেষ করে ওই এলাকার যারা আছেন, কমেন্ট সেকশনে তাদের অরিজিনাল নাম, অর্থাৎ যারা এই ঘটনার ভিকটিম তাদের অরিজিনাল নামটা কেউ কমেন্ট সেকশনে লিখবেন না, এটা বিনীত অনুরোধ থাকবে। যেহেতু তাদের প্রতি সম্মান জানিয়ে আমরা ছদ্মনামটা ব্যবহার করছি। অনেকেই আমাদের কমেন্ট সেকশনে এসে কখনো কখনো মনের অজান্তেই আসল নামটা বলে ফেলেন। এতে করে হয় কি, যাদের সম্পর্কে আমরা ঘটনা বলছি তারা বেশ কিছু বিব্রতকর অবস্থায় পড়ে যান। অনেকেই এই বিষয়ে আমাদেরকে পরবর্তীতে ইমেল করেছেন যে আপনারা ছদ্মনামটা বলার পরেও আসল নামটা অনেকে কমেন্ট সেকশনে লিখে ফেলেছে, যার কারণে অনেকেই আবার তাদেরকে এসে জিজ্ঞেস করেছে বিষয়টা নিয়ে। এই জন্য আমি অনুরোধ করব আপনারা আসল নামটা কেউ বলবেন না। ঘটনাটির সময়কাল 2015 সালের এপ্রিল কি মে মাস, এরকম একটা সময় আর কি, এটা সূত্রপাত। তো ঘটনাটি যেখানে ঘটেছিল স্থানটি হচ্ছে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম পৌরসভার অন্তর্গত একটি জায়গায়। তো তৎকালীন, অর্থাৎ এই যে 2015 সালের কথা বলছি, বড়াইগ্রাম পৌরসভার একটি অন্যতম বিখ্যাত কলেজে ভর্তি হয় রুবা নামের একটি মেয়ে। মেয়েটি ছিল সুন্দরী, মেধাবী। মেয়েটার আচার আচরণও ছিল বেশ নম্র, ভদ্র, মার্জিত। সেই কলেজেরই 2য় বর্ষে অধ্যয়নরত ছিল ওই এলাকার অন্যতম একজন বড় ব্যবসায়ীর ছেলে। সেই ছেলেটার নাম হচ্ছে শফিক। এই শফিক বাবার একমাত্র ছেলে হয় কখনো কেউ তাকে শাসন করেনি, আর এই শাসন না করার কারণে ছেলেটা বকে গিয়েছিল। নেশা করা, জুয়া খেলা, বাবার কাছ থেকে টাকা পয়সা নিয়ে মদ, সিগারেট, জুয়া এগুলোর পিছনেই তার দীর্ঘ একটা সময় চলে যেত। এছাড়া রাস্তাঘাটে মেয়েদের উত্ত্যক্ত করা, অর্থাৎ ইভটিজিং করাটা ছিল তার নিত্যদিনের অভ্যাস। কোনো একদিন কলেজ থেকে ফেরার পথে এই শফিকের কুনজর পড়ে যায় এই রুবার উপরে। প্রথম দেখাতেই রুবাকে সে পছন্দ করে ফেলে। রুবা অবশ্যই পছন্দ করার মতো মেয়েই ছিল। এরপর থেকেই রুবার চলার পথে শফিক তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতে থাকে। এতে করে একটা সুবিধা হয়েছিল অন্যান্য মেয়েদের, এই শফিক রুটিন করে অন্যান্য মেয়েদেরকে বিরক্ত করত। কোন মেয়ে কখন কোচিং থেকে ফেরে, কোন মেয়ে কখন স্কুলে যায়, কে কখন বাইরে টিউশনি করতে যায়, এগুলো তার একটা নখদর্পণে ছিল। ওই টাইমলি রুটিন করে করে সে ওই মেয়েদেরকে উত্ত্যক্ত করতে যেত। তো রুবাকে উত্ত্যক্ত করতে গিয়ে অন্য মেয়েদেরকে আর উত্ত্যক্ত করার সময় পেত না। এই অর্থে ওই মেয়েগুলো আবার একটু রিলিফ পেয়েছিল। কিন্তু বিপদে পড়ে যায় এই রুবা, ক্রমাগত তাকে উত্ত্যক্ত করতেই থাকে। রুবা এক পর্যায়ে আর সহ্য করতে না পেরে ব্যাপারটা পরিবারকে জানায়। রুবার বাবা শফিকের বাবার সঙ্গে কথা বলেও কোনো একটা সুরাহা পান না। তাই তিনি সিদ্ধান্ত নেন তিনি আইনের সহায়তা নেবেন। কিন্তু রুবার মা তাকে এই কাজটি করতে নিষেধ করেন, কারণ শফিকের বাবা অনেক বড় একজন ব্যবসায়ী। শফিকের বিরুদ্ধে কিছু বলতে গেলে হিতে বিপরীত হতে পারে। এদিকে অনেকদিন ধরেই রুবাকে প্রেমের প্রস্তাব দিতে থাকে শফিক, কিন্তু প্রতিবারই রুবা শফিককে না করে দেয়। বিরক্ত হয়ে বা এক প্রকার বাধ্য হয়ে শফিক সিদ্ধান্ত নেয় যে এভাবে আর নয়, এমন কিছু করতে হবে যেন রুবা নিজেই শফিককে পছন্দ করে। ঘটনাটার শুরুটা এখান থেকেই মূলত আমরা বলতে পারি।
শফিক এমন একটা ছেলে ছিল যে কোনো মেয়েই তাকে পছন্দ করতো না, বরং ভয় পেত, ঘৃণা করত। এ কথা কিন্তু শফিক খুব ভালো করেই জানতো। তাই সে সিদ্ধান্ত নিল যে সে রুবার উপর কালো জাদু করবে। এ চিন্তা থেকেই শফিক তান্ত্রিকের খোঁজ করতে থাকে। এক পর্যায়ে এই শফিকের এক বিশ্বস্ত চেলা, তার নাম হচ্ছে সাগর, এই সাগর শফিককে একজন তান্ত্রিকের খোঁজ দেয়। এই তান্ত্রিক ছিল তৎকালীন বড়াইগ্রাম পৌরসভার একজন অন্যতম বড় তান্ত্রিক, মানে ওই এলাকার প্রেক্ষাপটে। তান্ত্রিক প্রথমেই শফিকের মুখ থেকে সব কথা শোনে, আর তান্ত্রিক বুঝতে পারে বা সে জানতো এই শফিক বড় লোক বাবার সন্তান, তার বাবা অনেক বড় ব্যবসায়ী, টাকা পয়সার মালিক, আর শফিকও অনেক টাকা উড়ায়। সে সুযোগ বুঝে 4 লক্ষ টাকা দাবি করে। যে কাজটা সে করে দেবে 4 লক্ষ টাকা দিতে হবে, আর ভেঙে ভেঙে দিলে হবে না, একবারে দিতে হবে তাকে। সাধারণ মানুষের জন্য এটা অনেক হলেও শফিকের জন্য কিন্তু সেটা তেমন কিছুই না। সে তান্ত্রিককে টাকা দেবার প্রতিশ্রুতি দেয়। তান্ত্রিক শফিককে কিছু জিনিস নিয়ে আসতে বলে। তার মধ্যে ছিল এই রুবা নামক মেয়েটার নখ, চুল, আর হচ্ছে এই মেয়েটা যেই মাটির উপর দিয়ে চলাচল করে, বিশেষ করে তার পা যেই মাটির উপর পড়েছে, ঠিক এক্স্যাক্ট সেই পায়ের নিচের অংশের মাটি, এটা টার্গেট রাখতে হবে। ঠিক ওই অংশের মাটিটাই নিয়ে আসতে হবে। এমনটা না যে সে যে রাস্তা দিয়ে চলাচল করে সে রাস্তার মাটি, তা না। তার পা ঠিক যেই মাটির উপর পড়েছে বা মাটির যেই অংশটুকুর উপরে পড়েছে সেই অংশ থেকেই মাটিটা নিয়ে আসতে হবে। এখন সমস্যা হলো কি, এই জিনিসগুলো তো শফিক কোনোভাবেই ব্যবস্থা করতে পারবে না। আর তান্ত্রিক বলে দেয় 4 লাখ কেন, 4 কোটি টাকা দিলেও এই জিনিস ছাড়া সে কাজটা করতে পারবে না, এই জিনিস লাগবেই। কি আর করা, শফিক চিন্তা করতে থাকে এমন একটা কাজ করতে হবে যার মাধ্যমে এই কাজগুলো সে হাসিল করতে পারে, অর্থাৎ এই জিনিসগুলো হাসিল করতে পারে। সে চিন্তা করলো যে এই রুবার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবে এমন একটা লোভী মেয়েকে টার্গেট করতে হবে। সেই সাথে এই মেয়েটার মধ্যে অভাবও রয়েছে, আবার সে খুব লোভী। সে টার্গেট করলো যে রুবার সাথে সম্পর্ক আছে এরকম কোন মেয়ে, বিশেষ করে ভালো সম্পর্ক আছে যাকে রুবা বিশ্বাস করে, এমন কোন মেয়ে এই ধরনের আছে। সে টার্গেট করতে 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 একটা মেয়েকে পেল। সেই মেয়েটার সাথে শফিক খুব ভালো করে ব্যবহার করলো, মানে খুব ভদ্র মার্জিত আচরণ। 2 ফোঁটা চোখের পানি ঝরিয়ে দিল যে এই রুবাকে না পেলে সে বাঁচবে না। এখন মেয়েটা বলল, তো বলেন ভাইয়া আমি কি করতে পারি? তখন এই শফিক ওই মেয়েটাকে বলল যে তুমি এমনি এমনি করবা না, আমি তোমাকে টাকা দিব, তুমি এই জিনিসগুলো আমাকে এনে দিবা। মেয়েটা লোভী ছিল, সে রাজি হয়ে যায়। কিন্তু সমস্যা হলো সে এটা কিভাবে এনে দেবে? এটা এনে দেওয়ার জন্য তাকে তো রাত্রি যাপন করতে হবে সেই বাড়িতে, বা রুবা যে রুমে ঘুমায় সেখানে। আর সে তো বাসার থেকে আসা যাওয়া করে কলেজে ক্লাস করে, মানে ওই মেয়েটা। এখন সে কিভাবে এই জিনিসগুলো এনে দেবে, বা এটা জিজ্ঞেস করলেও তো সে সন্দেহ করতে পারে। তখন তারা সবাই মিলে একটা প্ল্যান করলো। প্ল্যানটা এমন যে এই মেয়েটা রুবাকে বলবে যে আমার তো বাসায় আত্মীয় স্বজনের একটা সমস্যার কারণে মা বাবা চলে গেছে, বাসায় তো আমার দেখাশোনার কেউ নাই, আমি কি করব, কিভাবে আসা যাওয়া করব, লেখাপড়ার সমস্যা হয়ে যাবে। এই সপ্তাহখানেকের জন্য আমি শহর এলাকার কোনো একটা বাসায় থাকতে চাই, টাকা দিয়েই থাকবো। এই বিষয়গুলো রুবার সামনে সে বারবার আলোচনা করতেছে, যাহারে আমার কি হবে, আমি এখন এই কয়দিন কি করব, কোথায় থাকবো, আমি তো যেতেও পারতেছি না মা বাবার সাথে। এরকম কথাবার্তা যখন ক্রমাগত বলছে, আসলে সে রুবাকে ইচ্ছা করে শুনিয়েই বলছে। রুবা মেয়েটা ভালো ছিল, পরোপকারী ছিল, যাতে করে এই কথা শুনে তার মন গলে যায়। তখন রুবা বলে যে আচ্ছা তোর এত চিন্তা কিসের, তুই আমার বাড়িতে থাক, তারপর না হয় তোর মা বাবা আসলে তুই চলে যাস, সমস্যা নাই তো। সে আবার ভদ্রতা দেখে বলছে না না, এটা কিভাবে হয়, তোর বাড়িতে থাকবো, মানে এই যে ধানাই পানাই কথাবার্তা বলতে যেটা বোঝায় আর কি।
মানে একটা মেকি ভদ্রতা, মেকি ভদ্র সাজা আর কি। রুবা তো আসলে এই ছলচাতুরিটা বুঝতে পারে নাই। সে সহজ সরল একটা মেয়ে, ভালো মেয়ে, সে বুঝতে পারে নাই। সে মেধাবী হলেও এই কূট বুদ্ধিগুলো তো সে বুঝতো না। তখন মেয়েটা বলে যে আমি টাকা দিয়েই খাবো, কোনো সমস্যা নাই। রুবা প্রথমে রাজি হয়ে যে না, তুই বান্ধবী মানুষ, থাকবি, এবার টাকা পয়সা কিসের। তারপর ওই মেয়েটা বলে যে না, এটা হয় না। সে আবার কিছু যুক্তি দেখায় আর কি। একটা পর্যায়ে রুবা চিন্তা করে আসলে তো মেয়েটা খুব আত্মসম্মান বোধ সম্পন্ন, সে টাকা দিতে চাচ্ছে। ঠিক আছে, সে যদি এটা মনে করে, কারো আত্মসম্মানে তো আর আঘাত করা যায় না। তো রুবা তার মা বাবাকে বলে। তো মা বাবাও যথেষ্ট ভদ্র, নম্র, মার্জিত, পরোপকারী ছিলেন। তারাও এই মেয়েটার সমস্যার কথা চিন্তা করে রাজি হয়ে যান। ব্যাস, শুরু হয়ে গেল ওই মেয়েটার গোপন অপারেশন। এই মেয়েটা ওই বাড়িতে থাকার সুযোগ পেয়ে অল্প কিছুদিনের মধ্যেই রুবার নখ, মাথার চুল, এইগুলো সে ম্যানেজ করে ফেলে। আর রুবার ব্যবহৃত কাপড়, যেটা ধোয়া হয়নি এমন একটা কাপড়ও সে গুছিয়ে ফেলে। সে কী করতে, রুবার সামনে বলতো যে রুবা, আমার হাতের নখগুলো তো বড় হয়ে গেছে, একটু নখ কাটবো, দে না একটু নেইল কাটারটা। তো রুবা নেইল কাটার যখন দিত, তো রুবার সামনে সে হাত পায়ের নখ কাটতো। কাটার পর বলতো, আরে রুবা, তোর হাতের নখগুলো তো বড় হয়ে গেছে, পায়ের নখগুলো বড় হয়েছে, দে একটু এটা কেটে দিই। তো রুবাও সরল বিশ্বাসে হাতটা এগিয়ে দিয়েছে, সে নখ কেটেছে। আর এভাবেই সে নখটা সংগ্রহ করেছে। এরপর রুবাকে সে বলেছে, রুবা, তোর চুলের একদম আগাটা মনে হচ্ছে ফেটে গেছে, একটু দে সাইজ করে দিই, কেচি দিয়ে সুন্দর করে একটু সাইজ করে দিই। ওই আগা যদি ফেটে যায় তাহলে আবার চুল নষ্ট হতে থাকে, আস্তে 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 চুলগুলো নষ্ট হতে থাকে। তো রুবাও সরল বিশ্বাসে বলছে, আচ্ছা ঠিক আছে, দে, কেটে দে। তো এভাবেই কিন্তু একদম সরল বিশ্বাসী একটা মেয়ের বিশ্বাস ভঙ্গ করে ওই মেয়েটা এই জিনিসগুলো সংগ্রহ করে। সে তার কাজে সফল। হঠাৎ একদিন বলে যে আমার মা বাবা তো বাসায় চলে আসছে, আমি চলে যাই রে। এরপর সে তার বাড়িতে চলে যায় আর তার সংগ্রহ করা জিনিসগুলো সে তুলে দেয় ওই শফিক নামক ছেলেটার কাছে। শফিকও তার কথা রাখে। সে এই লোভী মেয়েটাকে, এই বিশ্বাসঘাতক মেয়েটাকে 20,000 টাকা দিয়েছিল। 20,000 টাকা তার কাছে কিন্তু অনেক টাকা ছিল। যার কাছে 200-400 টাকাই অনেক টাকা, তার কাছে 20,000 টাকা, এক বান্ডিলের ভিতরে 20,000 টাকা, তার কাছে অনেক টাকা। সে হয়তো এত 20,000 টাকা সে চোখেই একসাথে দেখে নেই বা হাতেও কখনো নেই। তার কাছে তো 20,000 টাকা অনেক টাকা হবেই। সে কিন্তু এই জিনিসটা নেয়, তার মিশনটাও সাকসেস করে। আর এবার শফিকের কাজ শুরু হয়ে যায়। শফিক সেই তান্ত্রিকের সাথে কথা বলে। যেদিন সব কিছু হাতে পায়, দিনটা ছিল রবিবার। তান্ত্রিকের কাছে গিয়ে যখন বলে সব কিছু ম্যানেজ হয়ে গেছে, তখন তান্ত্রিক মঙ্গলবারের দিন রাত 12টার আগেই তার সাথে দেখা করতে বলে। তো শফিক তার অপকর্মের সঙ্গী, তার বিশ্বস্ত চেলা সাগরকে নিয়েও সেই তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিকের কথা মতো সবাই তো হাজির হয়েছে। মূলত যেহেতু সাগরের মাধ্যম দিয়েই তান্ত্রিকের সাথে শফিকের পরিচয়, তাই সাগরকে নিয়ে এসে হাজির হয়েছে। তান্ত্রিকের ঘরে যখনই এই দুইজন প্রবেশ করেছে, সাথে সাথে মনে হলো বাইরে প্রচণ্ড ঝড় শুরু হয়েছে। যদিও বা ওই সিজনটা আসলে ঝড় হতো আর কি, যেই সময়টা আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এপ্রিল মাসের মাঝামাঝি থেকে তো কালবৈশাখী ঝড় শুরু হয়। আর ঘটনাটা এপ্রিলের শেষ দিকে, মের মধ্যবর্তী সময়, এরকম আর কি সময়টাতে। কিন্তু যেহেতু ঝড় হয়, তাই প্রথম দিকে ভেবেছিল এটা স্বাভাবিক ঝড়। এমন ঝড় শুরু হয়েছে মনে হচ্ছে ঘর বাড়ি একদম ভেঙে চলে যাবে, তান্ত্রিকের ঘর বাড়ি ভেঙে যাবে। তবে তান্ত্রিকের মধ্যে কোনো ধরনের ভ্রুক্ষেপ দেখা গেল না যে এরকম ঝড় হচ্ছে, সে যে একটু চিন্তিত হবে যে ঘর বাড়ি ভেঙে যায়। তান্ত্রিকের মধ্যে কোনো ধরনের কোনো উদ্বিগ্নতা লক্ষ্য করা গেল না। যাই হোক, তান্ত্রিক শফিককে একটি ছোট তেলের বা অন্য কোনো কিছুর একটা শিশি ধরিয়ে দিল। বলল যে শফিক, তুমি এই
শিশিটা নিবা, এটা নিয়ে আমার বাসার কাছাকাছি একটা শ্মশান আছে আর কবরস্থান আছে, এই দুটা জায়গায় যাবা। দুটা জায়গায় যাবার পর তুমি কোনো একটা জায়গায় তেলটা ঢেলে দিবা, অর্ধেক ঢেলে দিবা শ্মশানে। যেখানে পড়বে এই তেলটা সেখানকার মাটি তো কিছুটা ভিজে যাবে, সেখান থেকে একটু মাটি তুমি নিয়ে আসবা। এরপর চলে যাবা কবরস্থানের কাছে, কবরস্থানে গিয়ে বাকি তেলটা ঢেলে দিবা। যে মাটির উপর পড়বে সেই মাটি থেকে কিছুটা মাটি তুমি নিয়ে আসবা। এরপর আমার কাজ শুরু হবে। তান্ত্রিকের কথা মতো শফিক সে যাবার সিদ্ধান্ত নিল। তবে প্রথম দিকে সে কিছুটা ঘাবড়ে গিয়েছিল, তবে তান্ত্রিক তাকে বলে দেয়, তুমি সাহস করে যদি এই কাজটা করতে পারো তাহলে ওই মেয়েটার কোনোদিনও অন্য কারো দিকে তাকাবে না, শুধু তোমার দিকেই তাকিয়ে থাকবে, তুমি ছাড়া সে অন্য কিছুই ভাববে না। একথা শোনার পর শফিক এবার মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত হয়ে যায়। তান্ত্রিক ওই শিশির ভিতরে থাকা তেল বা অন্য কোনো কিছু যেটা ছিল, তরল জাতীয় একটা জিনিস ছিল, ওইটাতে কিছু একটা পরে ফু দিয়ে দেয়। এরপর শফিককে বলে, এখন তো সাগরকে তোমার সাথে যাওয়া যাবে না, তোমাকে একাই যেতে হবে। তো শফিক বের হয়ে যায়। শফিক যখন বের হয় তখন নাকি চারদিকে ঘুটঘুটে অন্ধকার, আর ঝড়ও এখন কমে এসেছে, ঝড় ওরকম নাই বললেই চলে। অদ্ভুত একটা ব্যাপার শফিক লক্ষ্য করে, সেটা হচ্ছে যে চারদিকে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু শফিক যেই পথ দিয়ে হেঁটে যাচ্ছে এই পথটায় মনে হচ্ছে আলো জ্বালানো। নাইট ভিশন ক্যামেরায় অনেক সময় অন্ধকার রাস্তা বা অন্ধকার জায়গা যেরকম দেখা যায়, তার কাছে এরকমটা মনে হচ্ছিল। মনে হচ্ছে তার চোখটা নাইট ভিশন ক্যামেরার মতো কাজ করছে, রাস্তা সে স্পষ্ট দেখতে পাচ্ছে, সে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে তার চতুর্দিকে আবার ঝড় শুরু হয়ে যায়। সে চিন্তা করে সেটা প্রাকৃতিক ঝড় মনে হয়, কিন্তু দেখলো না, এটা প্রাকৃতিক ঝড় না, এটা অন্য ধরনের একটা ঝড়। এই ঝড়ে তার গায়ে কোনো বাতাসই লাগছে না, অথচ বাতাস কিন্তু লাগার কথা। যেখানে ঝড়ে গাছপালা নুয়ে পড়ছে অথচ তার গায়ে কোনো বাতাসই লাগছে না। তান্ত্রিক তাকে সতর্ক করেছিল অনেক কিছুই হবে অদ্ভুত ধরনের, কিন্তু সেটাতে ভ্রুক্ষেপ করা যাবে না। 7 থেকে 8 মিনিট পায়ে হেঁটেই চলে গেল শ্মশানের কাছে। সেখানে একটা জায়গায় যেখানে ঘাস নাই, শুধু মাটি রয়েছে, সেখানে ওই শিশি থেকে কিছুটা তেল বা যেই তরল জাতীয় জিনিসটা ছিল এটা মাটির উপর ঢেলে দিল। এরপর ওখান থেকে 1 চিমটি বা যতটুকু মাটি তার আঙ্গুল দিয়ে নেওয়া সম্ভব হয় অতটুকু নিল। নেওয়ার পর একটা পাত্রে রেখেছে, ছোট একটা পাত্র নিয়ে গিয়েছে, একটা কৌটার মতো। এরপর ওখান থেকে চলে যায় কবরস্থানের ওখানে। কবরস্থানের ওখানে গিয়ে সে এই একই রকমভাবেই তেলটা ঢেলে দিয়ে মাটি সংগ্রহ করে। সে যখন বাড়িতে ফেরত আসছিল তখন শুরু হয় একটা সমস্যা। পেছন থেকে এমন কান্নার শব্দ ভেসে আসতে লাগলো, মনে হচ্ছে যে এই কান্নাটা এত করুণ যে কোনো কঠিন হৃদয়ের মানুষের মনও গলে যাবে এই কান্নার শব্দে। শফিক এটাতে ভ্রুক্ষেপ করলো না, সে তার মতো করে হাঁটা শুরু করেছে। পেছন থেকে তার পরিচিত অনেক আত্মীয় স্বজনদের কণ্ঠ ভেসে আসতে লাগলো। পেছনে তাকানো কিন্তু নিষেধ ছিল। কণ্ঠগুলো নাকি এতটাই বাস্তব ছিল যে মনে হচ্ছিল আসলেই তাদের কেউ ডাকছে। এমনভাবে ডাকছে মনে হচ্ছে কোনো কাজেই ডাকছে, কোনোভাবেই এটা ছলনা, এটা বোঝার উপায় নেই। একটা পর্যায়ে হলো কি, শফিক 2 হাতে 2 কান চেপে ধরে হাঁটা শুরু করেছে। পকেটে ওই কৌটাটা রেখে দিয়েছে, যে কৌটার মধ্যে মাটি রেখেছে। এরপর 2 হাতে 2 কান চেপে ধরে হাঁটা শুরু করে, যাতে করে এই কণ্ঠগুলো তার কানে না ঢোকে। সে অল্প সময়ের মধ্যেই তান্ত্রিকের বাড়িতে ফেরত আসে। শফিক তান্ত্রিককে সবকিছু বলে যে তার সাথে কি হয়েছিল, মানে এইটুকু সময়ের মধ্যে কি কি হয়েছিল। শফিকের এই কথা শুনে তান্ত্রিকের মধ্যে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। মনে হলো তান্ত্রিক এসব পরিবেশের সাথে অনেক আগে থেকেই পরিচিত। রাত 2টো বাজার কিছুক্ষণ আগে তান্ত্রিক
শফিক এবং সাগরকে নিয়ে বাড়ির পেছনের দিকটাতে গেল। ততক্ষণে হঠাৎ করে আবারও ঝড় শুরু হয়েছে, আর এবার ঝড়ের সাথে তুমুল বেগে বৃষ্টি শুরু হয়েছে। কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ছিটে ফোঁটাও তাদের গায়ে লাগছে না। মাটি ভিজে যাচ্ছে, কিন্তু বৃষ্টির ফোঁটা তাদের গায়ে পড়ছে না, এমনকি ওই ঝড়ের বাতাসও তাদের গায়ে লাগছে না। হ্যাঁ, বৃষ্টির ফোঁটা মাটিতে পড়ার পর পানির ছিটকে কিছুটা পায়ে এসে পড়ছে, তবে মূল বৃষ্টির ফোঁটা তাদের গায়ে লাগছে না। এটা আসলে কিভাবে সম্ভব? এটা শফিক বা সাগর কেউই বুঝতে পারছিল না। তান্ত্রিক প্রথমেই দুটো বৃত্ত এঁকে একটাতে শফিককে, অন্যটাতে নিজে বসে পড়ল। শফিককে তান্ত্রিক আশ্বাস দিল যে তোমার কাজ হয়ে যাবে, আর সাগরকে বলল যে শোনো, আমি যখন ইশারা করব তখনই তুমি ওই মেয়েটা থেকে সংগ্রহ করা যে জিনিসগুলা, অর্থাৎ ওই রুবার নখ, চুল, ব্যবহৃত কাপড়, এই জিনিসগুলো তুমি আগুনের উপর ছুঁড়ে ফেলে দিবা। শফিক বুঝতে পারল না যে মাটি ভেজা রয়েছে বৃষ্টির কারণে, কাদা মাটির মধ্যে বসছি, এখানে আবার আগুন জ্বলবে কিভাবে? এটা কিন্তু তার মাথায় কাজ করছে না। তান্ত্রিক কি করলো, প্রথমে কবর এবং শ্মশানের মাটি এটা সামনে রেখে তার মন্ত্র পড়তে শুরু করে। কি যে মন্ত্র পড়ছে, এটা আসলে একটা দুর্বোধ্য ভাষা, এটা বোঝা যাচ্ছে না। টানা আধা ঘন্টার মতো মন্ত্র পড়ছে পড়ছে পড়ছে। হঠাৎ করেই এই কাদা মাটির উপরে দপ করে আগুন জ্বলে ওঠে। তান্ত্রিক আরও কিছুক্ষণ মন্ত্র পড়ার পর সাগরকে ইশারা করে ওই জিনিসগুলো ওই আগুনের মধ্যে ফেলে দিতে। সাগর ওই জিনিসগুলো আগুনে ফেলে দিলে আগুনের আকারটা বেশ বড় হয়ে যায়। ওই সময় তান্ত্রিক চিৎকার করে মন্ত্র পড়তে থাকে। হঠাৎ করে কি যে হলো, আগুনটা চোখের সামনে অদৃশ্য হয়ে গেল, মানে দপ করে মনে হলো নিভে গেল। আর তখনই তান্ত্রিক জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে গেল দুজনেই। ঘটনা কি হলো? সাগর এবং শফিক দুজনে ধরাধরি করে ওই তান্ত্রিকের ঘরে নিয়ে আসে। এরপর তান্ত্রিকের চোখে মুখে পানি দিতে লাগলো। অনেকক্ষণ এরকম করলো। ভোর হবার কিছুক্ষণ আগে তান্ত্রিকের জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার সাথে সাথে সে থরথর করে কাঁপতে থাকে। মনে হলো সে কোনো কিছু দেখে খুব বেশি ভয় পেয়েছে। কিছুক্ষণ পর পর তার শরীর খিঁচুনি দিয়ে উঠছিল। সাগর তান্ত্রিকের গায়ে হাত দিয়ে দেখে যে তান্ত্রিকের শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তান্ত্রিক আবার জ্ঞান হারায়। তান্ত্রিকের যখন পুনরায় জ্ঞান ফিরে, তখন তার শরীরে জ্বর নেই, একদম স্বাভাবিক। তান্ত্রিক প্রথমে পানি খেতে চাইল। তাকে পানি দেওয়া হলে পানি খেয়ে কিছুটা ধাতস্থ হয়ে তান্ত্রিক যা বলল তা শোনার জন্য সাগর কিংবা শফিক দুজনের কেউই প্রস্তুত ছিল না। তান্ত্রিক বলল, আমি যখন তন্ত্র পড়ছিলাম তখন একটা ইফরিত শ্রেণীর জিনকে আমি হাজির করি। এই জিনটাকে মূলত আগুনের মধ্যে মেয়েটার জিনিসগুলো দেবার মাধ্যমে মেয়েটার উপরে চালান করি। নিয়ম ছিল যে যদি আগুন ভোর পর্যন্ত, অর্থাৎ ফজরের আজানের আগ পর্যন্ত জ্বলতে থাকে, তাহলে যে কাজের উদ্দেশ্যে জিনটাকে চালান করা হয়েছে সেই কাজ সফল হবে। কিন্তু তন্ত্র মন্ত্র পড়ার সময় একটা তন্ত্রে দম আগে পরে হবার কারণে মন্ত্রটার অর্থ বদলে যায়। এরপর আমি জ্ঞান হারিয়ে ফেলি। কিছুক্ষণ পর আমার হুঁশ ফেরত আসে। আমি দেখি চারদিকে ঘুটঘুটে অন্ধকার। তার মধ্যে আমি শুনতে পারি ভয়ঙ্কর এক অট্টহাসির শব্দ, যা তোমরা শুনতে পাও নাই, তোমরাও দেখো নাই। মনে হচ্ছিল যে আমি ঘুমের মধ্যেই এটা দেখছি, যার কারণে আসলে আশেপাশের কেউই সেটা বুঝতে পারে নাই। আসলে ঘুমের মধ্যেই আমি জ্ঞান ফেরত পাই। আমি দেখতে পাই যে এই শব্দের উৎস আমি খুঁজতে খুঁজতে আমি একটা জায়গায় দেখি যে ভয়ঙ্কর বিশাল একটা অবয়ব, যার পা থেকে কোমর আকাশে গিয়ে ঠেকেছে, তার উপর আর কিছু আমি দেখতে পাচ্ছি না। ওই অবয়বটা ভয়ঙ্কর কণ্ঠে আমাকে বলে, আমার বলি আমি পেয়ে গেছি, এখন তুই
বা অন্য কেউ যদি আমাকে আটকাতে আসিস তাহলে তার ফল কি হতে পারে তুই নিশ্চয়ই বুঝে গেছিস। আমি লক্ষ্য করলাম একটা খাঁচার মতো কিছু একটাতে ওই অবয়বটা আমাকেই বন্দী করে রেখেছে, অর্থাৎ আমি ওই খাঁচার মধ্যে বন্দী। এতটুকু বলে তান্ত্রিক থামে, আবার পানি খেতে চায় সে। তাকে পানি দেওয়া হলে তা পান করে পুনরায় বলতে শুরু করে। তান্ত্রিক বলছে, এই মেয়েকে বাঁচানোর আশা নেই বললেই চলে, কারণ এই মেয়েটাকে মূলত বশীকরণ জাদু আমি করতে চেয়েছিলাম এই ইফরিত শ্রেণীর জিনটাকে চালান করে, কিন্তু এই মেয়েটাকে আসলে ইফরিত শ্রেণীর জিনটা বলি হিসাবে নিয়েছে। এই ইফরিত শ্রেণীর জিনটা এই মেয়েটাকে একটা সময় নিয়ে যাবে। শফিক, তুমি যদি এই মেয়েটাকে বাঁচাতে চাও, ভালো কোনো এই হুজুর বা কবিরাজকে দেখাও। আর ওই খাঁচার মধ্যে আমাকে বন্দি করার অর্থ হচ্ছে তান্ত্রিককে সে বন্দি করে ফেলেছে, অর্থাৎ আমি এখন এই জিনের গোলাম। এতদিন আমি এই জিনটাকে চালাইতাম, এই জিনটাকে হাজির করতাম নির্দিষ্ট নিয়মে, তাকে দিয়ে কাজ করিয়েছি, কিন্তু এখন সে আমাকে দিয়ে কাজ করাবে। আমার এই তন্ত্রে মন্ত্রে ভুল হওয়ার কারণে বিশেষ একটা মুহূর্তে আমি তন্ত্রে মন্ত্রে ভুল করেছি, তাই এই জিনটা মুক্তি পেয়ে গেছে আর আমাকে বন্দি করে ফেলেছে। এখন আমি আর কিছুই করতে পারবো না, তোমরা তোমাদের মতো আগাও। আমার বাপু আর টাকা পয়সা লাগবে না, আমি এখন আমার নিজের জীবন নিয়ে চিন্তা করতেছি। তোমরা ওই মেয়েটার জন্য যদি ভালো কিছু করতে চাও করো, আর কিন্তু কোনো উপায় নেই। এই কথা শোনার পর এই শফিক তো মারাত্মক রেগে যায়, বলে, ধুর বেটা, তোর কাছে আসলাম কি জন্য, তুই কি কাজটা করলি? তোর কাছে কি আমরা এই জন্য আসছিলাম? তোর কাছে একটা সমস্যার সমাধান চাইতে আসছিলাম, তুই সমস্যাটাকে আরো জটিল করেছিস, এই কাজটা কেন করলি? তান্ত্রিক বলে, আমি তো বাপু বুঝতে পারি নাই, আমি তো বুঝি নাই এরকম হবে। কোন তন্ত্রে মন্ত্রে কোন দম দিতে হবে এটা তো আমার জানা, কিন্তু ভুল তো হইতেই পারে। এই ভুলের কারণে এখন আমি নিজেই বিপদে পড়ে গেছি, আর ওই মেয়েটাও বিপদে পড়ে গেছে। এখন আমার কিছু করার নাই, তোমাদের সাথে এই বিষয়ের কথা বলবো না। যাও, তোমরা যাও, আমাকে আমার চিন্তা করতে দাও, আমি কেমনে বাঁচবো সেই চিন্তা করি। এখন ওখান থেকে তো মন খারাপ করে এরা চলে আসে। এখন শফিক চিন্তা করতেছে যে কি করা যায়, কি করা যায়, এখন কোন মুখে আমি এই কথাগুলো বলবো? পরিবারকে কি আমি এই কথা গিয়ে বলতে পারবো? আমি এমনি সবার কাছে খারাপ, এখন এই একটা কাজ করতে গিয়ে এই মেয়েটারে বিপদে ফেলে দিছি। আমার তো আর বিপদে ফেলার উদ্দেশ্য ছিল না, কিন্তু এরকম একটা ঘটনা ঘটে গেছে, এখন আমি কি করি? এদিকে এই শফিক চিন্তা করছে যে কিভাবে কি করা যায়। আর একটা সময় সে জানতে পারে, ওই যে যেই মেয়েটাকে সে পাঠিয়েছিল রুবাদের বাসায়, সেই মেয়েটার মাধ্যমেই জানতে পারে যে রুবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। এ কথা শোনার পর শফিক তো বেশ চিন্তিত হয়ে পড়ে যে আসলে এখন কি করব, মেয়েটা তো আসলেই অনেক বিপদে পড়ে গেছে আমার কারণে। কি করবে একটা পর্যায়ে শফিক সিদ্ধান্ত নেয়, যা হবার হয়ে গেছে সব কথা শফিক তার পরিবারকে জানাবে। সিদ্ধান্ত মোতাবেক এক সন্ধ্যায় শফিক শুরু থেকে শেষ পর্যন্ত সব কথা তার মা বাবাকে খুলে বলে। তার বাবা কিন্তু শফিককে কখনোই কিছু বলতো না, মানে শাসন করতো না, একটাই ছেলে তো। কিন্তু এই কথা যখনই শুনেছে, বাবা এমন ক্ষিপ্ত হয়েছে, একটা চেলা কাঠ কোত্থেকে নিয়ে এসে শফিককে এমন পিটানো শুরু করছে যে এই পিটানিতে হয়তো বা শফিক মারাই যাবে, এমন পিটানি শুরু করছে। মারধর করতে করতে একটা পর্যায়ে তার রাগটা যখন একটু কমে আসে, তখন সে বলে যে কি যে করছিস তুই তো নিজেও জানিস না, এখন কি হবে আমি নিজেও জানি না, আল্লাহ ভালো জানে, দেখি সমাধান কিভাবে করা যায়। ওই রাত্রেই শফিকের বাবা শফিককে নিয়ে শফিকের মাকে সাথে নিয়ে রুবাদের বাড়িতে যায়। রুবার মা বাবাকে সব কথা জানায় যে শফিক কি অপকর্ম করেছে। রুবার মা তো হাউমাউ করে কাঁদতে লাগে এই কথা শোনার পর। রুবাকে তখন চিকিৎসার জন্য কোনো এক আত্মীয়র বাড়িতে পাঠানো হয়েছিল, যে তার যে অসুস্থতা কোনো একটা জায়গায় একজন হুজুরের কাছে পাঠানো হয়েছিল সেই আত্মীয় বাড়িতে, যাতে করে এইটার একটা সমাধান আসে। তারাও কিন্তু এই কয়েকদিনের মধ্যে ডাক্তার দেখিয়েছে, ডাক্তার কোনো কিছু ধরতে পারে নাই। তখন তারা চিন্তা করেছে
কোনো হুজুর কবিরাজকে দিয়ে একটু ঝাড়ফুঁক করাই, এই চিন্তা করে তাকে একটা জায়গায় পাঠিয়েছে। ওই সময় শফিকের মা বাবা উপস্থিত এখানে থাকলেও রুবার বাবা উপস্থিত ছিল না। সে তার মেয়েকে নিয়ে গিয়েছিল একটা জায়গায়। কি আর করা, অবশেষে দু পরিবার সিদ্ধান্ত নিল যে ভালো কোনো হুজুরকে দিয়ে সমস্যার সমাধান করতে হবে, আর তার চিকিৎসা, আসা যাওয়া, যত খরচ আছে, যত টাইপের খরচ আছে, সব ব্যয় এই শফিকের বাবা বহন করবেন। রুবাকে কিন্তু বড়াইগ্রাম উপজেলার অনেক ভালো হুজুর কবিরাজকে দেখানো হয়েছে, যারাই দেখেছে সবাই বলেছে তারা এই কাজ করতে পারবে না। এর উপর এমন একটা অশুভ বিষয়ে কাজ করছে যেটা কাটানো তাদের পক্ষে সম্ভব না। এখন এই সমস্যার সমাধান তাহলে কি করবে? মেয়েটা তো দিনকে দিন আরও অসুস্থ হয়ে পড়ছে। আত্মীয় স্বজনের মাধ্যমে একটা আলেমের খোঁজ পান রুবার পরিবার। রুবাকে গাড়ি দিয়ে সেখানে নিয়ে যাওয়া হয়, গাড়ি ভাড়া করে। সেই খরচটাও এই শফিকের বাবাই দিয়েছিলেন। তো ওখানে নিয়ে যাওয়ার পর সেই আলেম ওই সময় বাড়িতেই ছিলেন, যেহেতু তারা অনেক দূর থেকে এসেছিলেন তাই তাদেরকে বিশ্রাম করার জন্য জায়গা করে দেওয়া হয়। তো বিশ্রাম নেওয়ার পর ওই আলেম সবাইকে ডাকেন। আলেম প্রথমেই দোয়া দুরুদ পড়ে রুবার মাথায় ফু দিয়ে দেন আর জিন হাজিরের প্রক্রিয়া শুরু করেন। রুবাকে যতগুলো হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়েছিল সবাই কিন্তু জিন হাজিরের প্রক্রিয়া করেছেন, কিন্তু কেউই জিনকে হাজির করতে পারেন নাই। কিন্তু এবার হলো ব্যতিক্রম। মিনিট খানেকের মধ্যেই এই জিনটা রুবার মায়ের শরীরে হাজির হয়। মূলত রুবা খুব দুর্বল ছিল, যার কারণে রুবার শরীরে হাজির করা সম্ভব ছিল না, আর রুবার মায়ের শরীরের উপরে হাজির করেছিলেন ওই হুজুর। জিনটা হাজির হয়েই নাকি খুব সুন্দর করে মিষ্টি একটা সালাম দেয় হুজুরকে। হুজুর সালামের উত্তর নিয়ে বলে, এই মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছ? জিনটা উত্তর জানায়, হুজুর আমি আপনাকে সম্মান করি, এজন্য হাজির হয়েছি, না হলে কারো সাধ্য নেই আমাকে হাজির করার। এই মেয়ের উপর আমাকে চালান করে দেবার চেষ্টা হয়েছিল ঠিকই, কিন্তু এখানে তন্ত্রে একটা ভুল করার কারণে আমি মুক্তি পেয়ে গেছি, আর ওই তান্ত্রিককে আমার গোলাম বানাই ফেলছি। যেই পদ্ধতিতে এই কাজটা করা হয়েছে সেটা বশীকরণ জাদু হলেও যেখানে ভুল হয়ে গেছে, এই ভুলের কারণে এই মেয়েটা আমার বলি হয়ে গেছে। আর এই মেয়েটাকে আমি নিয়ে যাব। নিয়ে যাওয়ার আগে আমার একটা কাজ আমি করব, সেটা হচ্ছে যে এই মেয়েটার ঔরসে আমার একটা সন্তান হবে। এইটা আমাদের একটা পদ্ধতি, যেই পদ্ধতিতে আমাকে হাজির করা হয়েছিল, এই পদ্ধতির একটা সিস্টেম হচ্ছে এইটা। যেহেতু আমাকে ওর উপর চালান করতে গিয়ে ওই মেয়েটাই আমার জন্য বলি হিসাবে সামনে চলে এসেছে, আর আমাকে যদি এইভাবে কেউ বলি হিসাবে সামনে নিয়ে আসে, কাউকে বলি হিসাবে দেওয়া হয়, বিশেষ করে কোনো মেয়েকে, তাহলে সেই মেয়েটাকে মেরে ফেলার আগে আমার কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতি আমি প্রয়োগ করব। একে আমি নিয়ে যাব। একথা শোনার পর হুজুর বলে, আচ্ছা ঠিক আছে, তোমার প্রথম পদ্ধতিটা আমি বুঝতে পারলাম, এরপর কি মেয়েটাকে ছেড়ে দেয়া যায় না? তখন ওই জিনটা বলে যে, ও হুজুর, তুমি যদি বিন্দু মাত্র বাধা সৃষ্টি করতে আসো তাহলে তুমি কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নাও, আর আমাকে যদি বন্দি করার কথা চিন্তা করো তাহলে মনে রেখো, এই পৃথিবীতে আমাকে বন্দি করার ক্ষমতা কারো নেই, কোনো কিছুতে আমাকে বন্দি করা যাবেও না। তবে হ্যাঁ, একটা কাজ করা যেতে পারে, আমাকে মেরে ফেলা যেতে পারে। যদি আমাকে মেরে ফেলতে পারো তাহলে সেই হিসাবটা আলাদা, কিন্তু বন্দি করার চেষ্টা করো না। আর আমি জানি তুমি আমাকে মারতে পারবে না, কারণ আমার ক্ষমতা সম্পর্কে তুমি কিছুটা হলেও বুঝতে পেরেছ। সুতরাং তুমি কোনো চেষ্টাই এখানে করবা না। আর মনে রেখো, আজ থেকে ঠিক 121 দিনের মাথায় আমার বলি আমি বুঝে নেব। সুতরাং বাঁচতে চাও তো নিজেকে দূরে রাখো, এর থেকে অন্য কাজে মনোযোগ দাও। এই বলে নাকি জিনটা আবার সুন্দর করে সালাম দিয়ে সাথে সাথে চলে যায়, আর রুবার মাও জ্ঞান হারিয়ে ফেলেন। শফিক ছেলেটাও নাকি সেখানে উপস্থিত ছিল। রুবার বাবা ওই সময় খুবই জোরালোভাবে কষে একটা চর মারেন শফিকের গালে,
আর রুবার বাবাও কান্নাকাটি করছিলেন। অল্প কিছুদিনের মধ্যেই হঠাৎ এক রহস্যময় পরিবর্তন দেখা যায় রুবার শরীরে। রুবার শরীরটা কেমন যেন একটু একটু ফুলে যেতে থাকে, তার পেটটাও ফুলে যেতে থাকে। একজন গর্ভবতী মহিলার মতো রুবাকে দেখা যাচ্ছিল। ডাক্তার দেখানো হলো, ডাক্তার আল্ট্রাসাউন্ডও করলেন, কিন্তু রুবার গর্ভে কিন্তু কোনো সন্তান দেখা যাচ্ছিল না, কিন্তু তাকে দেখে গর্ভবতী বলেই মনে হচ্ছিল। ডাক্তার তো বুঝতে পারছে না ঘটনাটা কি, এ কিভাবে সম্ভব। উনি তো ওনার মতো করে ট্রিটমেন্ট দিচ্ছেন। এদিকে 121 দিন কিন্তু খুব বেশি দূরে নয়। বাড়ির লোকজন তো খুব চিন্তিত, এরপরও কিন্তু তারা চেষ্টা করছেন, কিন্তু কোনো লাভ হচ্ছে না। রুবা কান্নাকাটি করে, তবে রুবা যে ভয়ঙ্কর স্বপ্ন দেখে এরকমটা না। রুবা যে বাইরে গেলে ভয়ঙ্কর কোনো অবয়ব দেখছে সেটাও না। তার শারীরিক এরকম পরিবর্তনটা হয়ে গেছে। কত সুন্দর ছিল মেয়েটার জীবন, কত সুন্দর ছিল এই পরিবারের সবকিছু। মুহূর্তের মধ্যে সবকিছু কেমন যেন তছনছ হয়ে গেল। এরপরেও যাদেরকে দেখানো হয়েছে তারা কিছুই করতে পারেনি, অবস্থা আরও খারাপের দিকে যেতে শুরু করে। রুবা সারাদিন কান্নাকাটি করে। তার আসলে মানসিক অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। চোখ মুখ ধীরে ধীরে সাদা হয়ে যেতে শুরু করে। এভাবে মাসখানেক যাওয়ার পর একদিন সকালে উঠে তার মা বাবা দেখে, আরে রুবা তো একদম দিব্যি সুস্থ, ঠিক একদম সুস্থ অবস্থা সে যেরকম ছিল এরকম। তার শারীরিক অবয়ব একদম ঠিক হয়ে গেছে। অনেক দিন পর সে আগের মতো হাঁটাহাঁটি করছে। খুশির রোল পড়ে গেল চতুর্দিকে। রুবাও চিন্তা করলো সে একদম ভালো হয়ে গেছে। ওই দিন বিকালবেলা রুবা আর রুবার মা দুজনে মিলে রান্নাঘরে খাবার বানাচ্ছিলেন। ভাবছিলেন যে আল্লাহ শেষ পর্যন্ত আমাদেরকে রহমত করেছেন। কিছু মিষ্টি জাতীয় জিনিস তৈরি করা হচ্ছিল আর কি খুশিতে। মাঝে একবার কি হয়েছে, রুবার মা রান্নাঘর থেকে উঠে একটু রুমে গিয়েছেন। এরপর যখন উনি আবার রান্নাঘরে ফেরত এসেছেন তখন দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। রুবা রান্নাঘরের মেঝেতে পড়ে আছে, রক্তে রান্নাঘরের মেঝে ভেসে গেছে। অল্প কয়েক মিনিটের ব্যবধান, এর মধ্যে যে কি হয়েছে বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে তার গলা থেকে রক্ত বের হয়েছে। দেখা গেল মেয়েটা মৃত অবস্থায় পড়ে রয়েছে। আসলেই সেটা 121তম দিন ছিল যখন রুবাকে সে বলি হিসাবে নিয়ে গেছে। প্রিয় লিসেনার্স, ঘটনা কিন্তু এখানে শেষ না। রুবা মারা যাবার 7 দিনের মাথায় শফিকের মনে হতে লাগলো কেউ তার উপর সবসময় নজর রাখছে। ঘুমানোর সময় থেকে শুরু করে ওয়াশরুমে সে যেখানেই যাক না কেন মনে হতো কেউ তাকে দেখছে। যেহেতু শফিক নেশা টেশা করতো, তাই সে ভাবলো অতিরিক্ত নেশা করার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। নেশা সে বন্ধ করে দিল। তারপরে দেখলো যে সমস্যাগুলো কিন্তু চলছেই। এটা সে সাগরকে জানালো। যেহেতু এরকম একটা সমস্যা কিছুদিন আগে সে সৃষ্টি করেছিল, এই ঘটনার কোনো প্রভাব হয়তো বা শফিকের উপর পড়তে পারে। এই ভেবে তারা চিন্তা করলো যে কোনো একটা হুজুরের কাছে যাওয়ার দরকার। এই যে সাগর, তার যেই অপকর্মের চেলা, এই সাগর শফিককে একটা হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর শফিককে পরীক্ষা করার পর যা বলে তা শোনার জন্য আসলে তারা কেউই প্রস্তুত ছিল না। হুজুর জানায় শফিককে এমন মরণ বান মারা হয়েছে যে এই বানটা কাটানো কারো পক্ষেই সম্ভব না। যিনি এই বানটা মেরেছেন তিনি কাটতে পারেন। আর এটা এত দ্রুত গতিতে শরীরে কাজ করেছে, আসলে শফিককে এখন বান কাটানো হলেও তাকে বাঁচানো সম্ভব না। কারোরই বুঝতে অসুবিধা হলো না এই কাজটা কে করেছে। শফিক রুবার বাড়িতে ক্ষমা চাওয়ার জন্য যায়, কিন্তু জানতে পারে যে তারা 2-3 দিন আগেই নাকি বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে গেছে। শফিক অনেক চেষ্টা করেছিল তাদের খোঁজ খবর বের করার জন্য, কিন্তু কোনোভাবেই খোঁজ খবর পায় না। শফিকের মা বাবাও চেষ্টা করেছিল এই রুবার মা বাবাকে খুঁজে বের করার জন্য। রুবার মা বাবা তাদের কোনো আত্মীয় স্বজনদেরকেও বলেন নাই যে তারা ঠিক কোথায় গিয়েছেন। যেই হুজুর
রুবার সেই জিনটাকে হাজির করেছিল রুবার মায়ের উপরে, সেই হুজুরের কাছেও শফিককে নিয়ে যাওয়া হয়েছিল। কারণ ওই গাড়িতে, যেই গাড়িতে রুবাকে নিয়ে যাওয়া হয়েছিল, সেই গাড়িতে তো শফিকও ছিল, শফিকের মা বাবাও ছিল। যেহেতু তার ছেলে এই কাজটা করেছে, তাদের মধ্যেও একটা দায়বদ্ধতা ছিল। সেই হুজুরের কাছে নিয়ে যাওয়া হলে হুজুর একদম সাফ বলে দেন তিনি এই বান কাটাতে পারবেন না, আর যদি কাটাতে পারেনও উনি এটা করবেন না, এটাতে ওনার বিন্দুমাত্র কোনো আগ্রহ নেই। অনেক অনুনয় বিনয় করা হলেও হুজুর বলেন যে এটা আমি কোনো চেষ্টাই করব না, যদিও এই চেষ্টায় সফলতার হার 0, এটা হবে না, তারপর আমি এটাতে কোনো ধরনের চেষ্টা করতে আগ্রহী নই। যে বান মেরেছে তাকে খুঁজে বের করে হয়তোবা তাকে আপনি এই কথা বলতে পারেন, আমি এটা নিয়ে আর কোনো কথা বলতে রাজি না। বোঝা গেল হুজুর খুব বিরক্ত ছিলেন এই শফিকের উপরে, আর তার মা বাবার উপরও বিরক্ত ছিলেন, কারণ ছেলে এরকম বকে গিয়েছে, তারা শাসন করে নাই, যার কারণে তো আজকে এই অবস্থা। হুজুরের কাছ থেকে আসার কয়েকদিনের মাথায় শফিক পুরোপুরি প্যারালাইজ হয়ে যায়, একদম প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে যায়, শুধু চোখ মেলে তাকিয়ে থাকতো, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ সে নাড়াতে পারত না। যখন পুরোপুরি প্যারালাইসিস হয়ে যায় তার শরীর, তখন সে শুকিয়ে যেতে থাকে। কয়েকদিনের মধ্যেই মনে হলো যে তার শরীরের যে হাড়গোড় আছে, এই হাড়গোড়ের উপরে চামড়াটা মোড়ানো, এছাড়া শরীরের ভিতরে আর কিছুই নাই। অল্প কিছুদিনের মধ্যেই শফিকও মারা যায়। এভাবেই একটা পরিবারের একটা মাত্র মেয়ে, সে কালো জাদুর শিকার হয়ে মারা গেল। আর একটা পরিবারের একমাত্র ছেলে, সেও তার কৃতকর্মের কারণেই, মূলত সে এমন কৃতকর্ম করেছে, এই কৃতকর্মের কারণেই সে কালো জাদুতে আক্রান্ত হয়েছে। কেননা যখন রুবার মা বাবা বুঝেছে যে শফিক কালো জাদু করার কারণেই তার মেয়েটাকে এইভাবে নৃশংসভাবে মরতে হয়েছে, তারাও একই পথ বেছে নিয়েছিল। যেই মৃত্যু যন্ত্রণা তার মেয়েকে দিয়েছে, একই মৃত্যু যন্ত্রণা দিয়ে শফিককেও তারা মারতে চায়। তারা সেই কাজটি করেছে। এভাবেই দুটি পরিবার একরকম শেষ হয়ে যায় বলতে হবে। আর ঘটনাটার সমাপ্তি এভাবেই হয়েছে। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, বড়াইগ্রাম পৌরসভার অনেকেই এই ঘটনাটা জানেন। হয়তোবা সময়ের সাথে সাথে এই অল্প কিছুদিনের মধ্যেই 2015 সাল, তো এখন 2026 সাল, 10 বছরের ব্যবধানে হয়তোবা মানুষের আলোচনায় ঘটনাটি নেই। তবে আমরা যেহেতু ঘটনাটি আবার আপনাদের সামনে তুলে ধরলাম, এখন হয়তোবা অনেকেই মনে করতে পারবেন। প্রিয় লিসেনার্স, কালো জাদুর পরিণাম কখনোই ভালো হয় না। এটা মারাত্মক প্রভাব বিস্তার করে যিনি করবেন তার উপরও, আর যার উপর করা হবে তার উপরেও। এটার ফলাফল কখনোই ভালো হবে না। না বুঝে অনেকেই করে ফেলেন। যখন এই বুস্টটা আল্লাহ তাআলা দিবেন, বা আমাদের এই মেসেজটা যখনই আমাদের লিসেনারদের মাধ্যমে আমরা কারো কাছে পৌঁছাতে পারবো, সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে তওবা ইস্তেগফার করে নিতে হবে, যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করেন, আর এই ধরনের কাজে যেন কখনোই আমরা আর নিজেদেরকে না জড়াই। কাউকে সহযোগিতাও করব না। সহযোগিতা করলেও কিন্তু বিপদ হবে, ভয়ঙ্কর গুনাহ হবে। আমরা চিন্তা করতে পারি যে সে করবে, আমার কি, কিন্তু আমার সহযোগিতায় তো কাজটা হলো, আমিও গুনাহের শিকার হব। এই অভিশাপ আমাদের উপরও লাগবে, আল্লাহ তাআলার গজবের শিকার আমরাও হব। এই জন্য আমরা সতর্ক থাকব, মানুষদেরকে সতর্ক করব।